নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বাংলাদেশের আস্থা ধানের শীষে, জামাতের স্বপ্ন গেল ধুলোয় মিশে। কাল একটা টিভি সিরিজ দেখলাম, জানো? কোন সিরিজ, কি নিয়ে? ডকু সিরিজ, রোমান সাম্রাজ্য নিয়ে, রোমান এম্পায়ার। বাহ, তা কেমন লাগলো? ভালো, খুবই ইনফরমেটিভ। জুলিয়াস সিজারের রোলে যে অভিনয় করেছে সে দারুণ। জুলিয়াস সিজারের ইতিহাসও দারুণ। সিজারের রণকৌশল কেউ বুঝতেই পারতো না। সিজার নাকি যুদ্ধে কোনোদিনও হারেননি। ভিনি ভিদি ভিচি, সিজারের বিখ্যাত উক্তি। এর মানে কি? আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। যুদ্ধ জয় করে বলেছিলেন সিজার। সত্যি, কি ক্ষমতা ছিল। ভেনি ভিদি ভিচি বলে আমার আরেকজনের কথা মাথায় এলো। কার্গো? বাংলাদেশে বিএনপি বিপুল জনসমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে, জানিস তো? হ্যাঁ, সকালেই দেখলাম ক্ষমতা দখল করলো খালেদা জিয়ার দল। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তারেককে দেখে আমার এই ভেনি ভিদি ভিচির কথাই মনে পড়লো। কিন্তু কেন? তারেক জুলাই আন্দোলনের পর লন্ডন থেকে উড়ে এলেন। তারেক খালেদা জিয়ার মৃত্যুর পর দলকে নেতৃত্ব দিলেন। তারেক জিতলেনও। আর কি হলো বাংলাদেশের নির্বাচনে? জামাত ধূলিসাৎ হলো। বাংলাদেশের মানুষ জামাতকে রুখে দিয়েছে। তুমি আমাকে ডিটেলসে বলো তো, বাংলাদেশের নির্বাচনে ঠিক কি হলো? তুই নিজেই দেখে নে বাংলাদেশ নির্বাচনের সাতকাহন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করেছে। 17 বছর নির্বাসনে থাকার পরে দলের নেতা তারেক রহমান দেশে ফিরে এসে ভোটে নেতৃত্ব দেন। 2006 সালের পরে প্রায় 20 বছর পর বিএনপি আবার ক্ষমতায় ফিরছে। দলটি বিজয় মিছিল না করে সারা দেশে প্রার্থনার ডাক দিয়েছে। জামায়াতে ইসলামী পরাজয় মেনে নিলেও তাদের শরিক জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অডিট চেয়েছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর শাসন করার পর হয়েছে নির্বাচন। এবারের ভোটে প্রায় 17 কোটি জনসংখ্যার দেশে 12.7 কোটির বেশি ভোটার ছিলেন। 299টি আসনে 1981 জন প্রার্থী লড়েন। এক আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল হয়। 299টি আসনের মধ্যে 212টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী 77 আসন পেয়েছে। বহু বছর ধরেই দুই পরিবারকে ঘিরে বাংলাদেশের রাজনীতি। একদিকে ছিল আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের জোট। 1991 সালে তারা সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল। পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে তাদের ফল ভালো। জামায়াতের জোটে জাতীয় নাগরিক পার্টি ও কয়েকটি ইসলামপন্থী দল ছিল। বহু কেন্দ্রে তারা বিএনপিকে ভালো রকম চাপ দিয়েছে। 2018 সালে জামায়াত বিএনপির প্রতীকে লড়েছিল। এবার তারা আলাদাভাবে বড় শক্তি হয়ে উঠেছে। আওয়ামী লীগের অনেক কর্মী ভোটে অংশ নিতে না পারায় তাদের একাংশের ভোট বিএনপির দিকে গেছে বলে ধারণা। জামায়াত নতুন ভাবমূর্তি গড়ার চেষ্টা করেছে। তারা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কর্মসূচি করেছে। সংখ্যালঘুদের নিয়ে ইতিবাচক কথা বলেছে। খুলনায় এক হিন্দু প্রার্থীও দিয়েছিল। তবে 223টি আসনে প্রার্থী দিলেও একজনও নারী প্রার্থী ছিল না। ভোটের ফল ঘোষণার পরে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শুভেচ্ছা এসেছে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে। জামায়াত ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কথাও বলেছে। তবে তাদের বাড়তে থাকা শক্তি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি ও ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। 20 বছর পর বাংলাদেশের ক্ষমতায় বিএনপি। একেবারেই তাই। আওয়ামী লীগ এই নির্বাচনে ছিল না। বাংলাদেশ আস্থা রেখেছে তাই ধানের শীষে। তবে একটি বিষয় আছে। কি বিষয় বলো তো? ধূলিসাৎ হয়ে গেল ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামাত। মানে জামাতেই প্রথম এতগুলো আসন পেল। এতে কি চাপ আছে? চাপ তো আছে বটেই। সাম্প্রদায়িক দল মাথা চাড়া দিলে চাপ তো আছেই। বিএনপির এক নেতা একটা কথা বলেছেন। কি কথা বলো তো? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের দমন পীড়নের কারণেই জামাতের বাড়বাড়ন্ত। মানে এই কথাটার মানে কি? ফখরুলের মতে যখন কোনো স্বৈরাচারী সরকার দমন পীড়ন চালায় তখনই উগ্রপন্থা মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসায় ভারতের কি লাভ না ক্ষতি? অনেকগুলো ইকুয়েশন আছে, বুঝলি? তুই খবরটা দেখ। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপি বড় জয় পেয়েছে। দীর্ঘদিন লন্ডনে নির্বাসনে থাকা তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে। এই ফল ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ 2024 সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে নেমেছিল। নির্বাচনের ফল বেরোতে না বেরোতেই ভারতের প্রধানমন্ত্রী তারেককে দ্রুত অভিনন্দন জানান। এতে বোঝা যায় দিল্লি সম্পর্ক নতুন করে গড়তে আগ্রহী। তারেক রহমান প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ ফার্স্ট তার নীতি। তিনি ভারত, চীন ও পাকিস্তান এই 3 দেশের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার কথা বলেছেন। এটা ভারতের জন্য স্বস্তির কারণ অন্তর্বর্তী সরকারের সময়ে ইউনূস প্রশাসন ইসলামাবাদ ও বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকেছিল।
তারেক সংখ্যালঘু নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ধর্ম ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র সবার। সাম্প্রতিক সময়ে সহিংসতায় হিন্দুদের ওপরে হামলার পর এই বার্তা গুরুত্বপূর্ণ। তবে সম্পর্ক খুব সহজও হবে না। বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতের প্রতি সন্দেহ বেড়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর সেই ক্ষোভ আরও বেড়েছে। ভারত তাকে প্রত্যর্পণ করেনি। বিএনপি বলছে এতে জনগণ ক্ষুব্ধ হচ্ছে। সীমান্তে হত্যা বন্ধ ও তিস্তা পদ্মা নদীর জলবণ্টন নিয়েও বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। অতীতে বিএনপি আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ ছিল। 2001 থেকে 2006 এই 5 বছরে ভারতের অভিযোগ ছিল সন্ত্রাসী গোষ্ঠী ও উত্তর পূর্বের বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। তারেক রহমান তখন পর্দার আড়ালে থাকলেও শক্তিশালী ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম অস্ত্র মামলার অভিযোগও উঠেছিল। তাকে একসময় ডার্ক প্রিন্স বলা হতো। পরে তিনি মামলায় খালাস পান। বিএনপি বলেছে তারা সন্ত্রাসের শূন্য সহনশীলতার নীতি নেবে এবং কোনো জঙ্গিকে আশ্রয় দেবে না। সীমান্তে চোরাচালান ও মানব পাচার দমন করবে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত ও জলবণ্টন এই প্রশ্নগুলোই ভবিষ্যৎ পথ ঠিক করবে। বাংলাদেশে বিএনপি ঝড় উঠল। আমার একটা গানের লাইন খুব মনে পড়ছে। তাই কোন লাইন? বাংলাদেশের প্রয়াত গায়ক জেমস আমার সোনার বাংলা বলে একটা গান গেয়েছিলেন। সেখানে একটা লাইন ছিল, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। আর আজ বাংলাদেশ সত্যিই বিএনপির বাংলাদেশ বলা যায়। তবে তারেক রহমানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল তার কি হবে বলা যাচ্ছে না। তবে জামাত এত লাফালাফি করেও যে কিছু করতে পারলো না, সেটাই ভালো খবর। বাংলাদেশে -2 ফর্মুলা চলেছিল। 2007 থেকে 2008-এ খালেদা জিয়া আর শেখ হাসিনা এই দুই মহিলা নেত্রীকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া। সেটা কি জামাতের পরিকল্পনা ছিল? জামাতের কিছু উদ্দেশ্য তো ছিলই। সামরিক উত্থানের আগে জামাত সমর্থিত বিএনপি সরকার ছিল বাংলাদেশে। জামাতের উগ্রপন্থা বাংলাদেশ অস্বীকার করছে বলা যায়। একেবারেই। জুলাই আন্দোলনকে সামনে রেখে জামাত খুব দেশ দরদি হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা হলো না। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।